যে ফুল ফোটার আগে কুড়িতেই গেল ঝরে, কে বা মনে রাখে বলো কথা তার। যে ফুল ফোটার আগে কুড়িতেই যায় ঝরে, কে বা তার মনে রাখে কথা তার। অর্থাৎ যে ফুল ফোটার আগে ঝরে যায়, অর্থাৎ কোনো তরুণ কিংবা তরুণী, কোনো মানুষ বড় হওয়ার আগে যদি যৌবনে তার মৃত্যু ঘটে, তাহলে তার কথা কেউ মনে রাখে না। ঠিক এমনই একটি ভাবনাকে নিয়ে লেখা হয়েছে একাদশ শ্রেণীর অসাধারণ একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা। আজকের আলোচনার পাঠ পুঁইমাচা। আমরা এই গল্পটির আদ্যপান্ত অবশ্যই আলোচনা করব। এই গল্পটি আলোচনা করতে গিয়ে যে যে বিষয়গুলো পাব, সেগুলো কয়েকটি চরিত্র, কয়েকটি বিষয় এবং একটি সরস আলোচনা। এই পুঁইমাচা গল্পটি যিনি লিখেছেন, তিনি তিন বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একজন লেখক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার মূল গ্রন্থ হচ্ছে মেঘমল্লার, অর্থাৎ পুঁইমাচা গল্পের মূল গ্রন্থ মেঘমল্লার। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রথম গল্প, সেটার নাম হচ্ছে উপেক্ষিতা। এছাড়া তার অসাধারণ কয়েকটি উপন্যাসও রয়েছে, যেমন পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অপরাজিতা ইত্যাদি ইত্যাদি। এবার আমরা চলে যাব গল্পের বিষয়। তবে গল্পের বিষয়ে যাওয়ার আগে পুঁইমাচা এই গল্পটি পড়ার আগে একটা কথা জানতে হবে, পুঁইমাচা কথার অর্থ কী। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে বাঁশের কঞ্চি দিয়ে বা বাঁশ দিয়ে একটি ভাড়া করা বা মঞ্চ করা, যার উপর কিন্তু পুঁই গাছগুলো লতিয়ে লতিয়ে চলে কি বা বেড়ে ওঠে, ওই যে ভাড়া করা বা ওই মঞ্চটাকে বলা হচ্ছে পুঁইমাচা। গল্পটার মধ্যে অনেকগুলো চরিত্র রয়েছে। সেই চরিত্রের মধ্যে কয়েকটি চরিত্র আমি এখন তোমাদের একটু পরিচিত করাবো। এক হচ্ছে সহায় হরি চাটুর্যে এবং অন্নপূর্ণা। এই গল্পের মধ্যে দুজন স্বামী স্ত্রী এবং এদেরই কিন্তু তিনটি মেয়ে আছে। এক হচ্ছে খেন্তি, পুঁটি, রাধি। এই রাধি হলো এই তিন বোনের মধ্যে পুঁটি হচ্ছে, রাধি হচ্ছে ছোট মেয়ে। এই রাধি কিন্তু কলের পুতুলের মতো চলে, অর্থাৎ অন্যের নির্দেশে চলে। ঠিক আছে, কলের পুতুলের মতো রাধি চলে অন্যের নির্দেশে। আর পুঁটি কিন্তু তার মেজ বোন, অর্থাৎ খেন্তির মেজ বোন, খেন্তির ছোট বোন হচ্ছে রাধি। খেন্তি কিন্তু খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না। ঠিক আছে, তার বৈশিষ্ট্যের মধ্যে এটা একটি অন্যতম। এবার আসছি খেন্তি। খেন্তি কিন্তু এই গল্পের নায়িকা। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকটি বইয়ের কিন্তু একটা নায়িকা থাকে। ঠিক আছে, এই গল্পের নায়িকা হচ্ছে খেন্তি। খেন্তি সহজ সরল শান্ত বলে নয়, তার মা তাকে বলেছে যে এই আমার মেয়ে, তাকে মারো, গাল দাও, হ্যাঁ যাই করো না কেন, বকো, হ্যাঁ যাই করো না কেন, তবু কিন্তু এই খেন্তির মুখে কিন্তু টু শব্দটি নেই। এমনই শান্ত, এমনই ধৈর্যশীল মেয়ে। এবার চলে যাচ্ছি সহায় হরি চাটুর্যের একটি পরিচয় নিয়ে। সহায় হরি চাটুর্যে এই গল্পের কিন্তু এদের বাবা হিসাবে সংসারের প্রতি অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সহায় হরি চাটুর্যে কিন্তু তার বড় মেয়ে 15 বছর হওয়া সত্ত্বেও তার বিয়ের ব্যাপারে কিন্তু খুব একটা দায়িত্বপরায়ণ বা কর্তব্যশীল ছিলেন না, একটু উদাসীন প্রকৃতির ছিলেন। আমাদের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময় গল্পটা লিখছেন, ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে একটা মেয়ের 15 বছর বয়স হয়ে যাওয়া মানে সমাজের চোখে কিন্তু বিয়ের উপযুক্ত হয়ে গিয়ে পেরিয়ে যাওয়া। সুতরাং এহেন একজন 15 বছরের মেয়ের বিয়ের ব্যাপারে তার বাবা হিসাবে সহায় হরি চাটুর্যে খুব একটা দায়িত্বপরায়ণ ছিলেন না, উদাসীন ছিলেন। সেই জন্য কী করতো না, সহায় হরি চাটুর্যে একটা বিষয় গর্ববোধ করতো না, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন। হ্যাঁ, ব্রাহ্মণ হওয়ার কারণে তার একটা ভেতর থেকে একটা অহংকার বা গর্ববোধ হতো। হ্যাঁ, এবং সংসারের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এগুলো তার কিন্তু বিশেষ একটা ছিল না। সেই জন্য বাড়ির বাইরে কিন্তু আশেপাশে মাছ ধরে রস খেয়ে তার কিন্তু দিন কাটতো। আর সহায় হরি চাটুর্যে
কিন্তু অপরপক্ষে যে অন্নপূর্ণা, এই অন্নপূর্ণা কিন্তু দেখতে পাচ্ছি তার স্ত্রী, এই অন্নপূর্ণাকে কিন্তু তার মানে স্বামী সহ তার 3 মেয়ে কিন্তু বড্ড ভয় করত। অন্নপূর্ণা, এই অন্নপূর্ণা কিন্তু সংসারের যাবতীয় কাজ, যাবতীয় দায়, যাবতীয় দায়িত্ব তিনি কিন্তু নিজের কাঁধে নিয়ে কিন্তু সংসার কিন্তু চালাচ্ছেন অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেন নারকেলের মতো, অর্থাৎ নারকেলের উপরটা যেমন শক্ত হয়, কিন্তু সেটা যদি কানের ধারে নাড়াই বোঝা যায় যে তার ভেতরে কত জল আছে, অর্থাৎ তার বুকে কত জল জমে আছে, সেটা কানের ধারে নাড়ালেই কিন্তু ঠিক বোঝা যায়। ঠিক তেমনি অন্নপূর্ণাকে বাইরের থেকে শক্ত মনে হলেও তার সংসারের প্রতি, স্বামীর প্রতি এবং মেয়ের প্রতি যথেষ্ট তার নরম মনোভাবাপন্ন ছিল, যথেষ্ট তাদের প্রতি সংবেদনশীল, অনুভূতিপ্রবণ এবং যথেষ্ট তাদেরকে ভালোবাসত। এটা আমরা গল্প পড়তে পড়তে অবশ্যই আলোচনা করতে করতে জানব। গল্পটি শুরু হয়েছে এইভাবে যে একটা শীতের সকালে অন্নপূর্ণা কিন্তু দাওয়ায় বসে আছে। সহায় হয়ে এসে বলছে, আচ্ছা একটা ঘুটি বা বাটি একটা দাও না, ওই তারক খুঁড়ো গাছ কেটেছে, একটু রস আনি। এই যে বললেন, কে বললেন? সহায় হরি বললেন। কাকে বললেন? অন্নপূর্ণাকে বললেন। এই কথার মধ্য দিয়ে সহায় হরির কিন্তু একটা চরিত্র বা তার পরিচয় সম্পর্কে ধারণা করা যায়। সহায় হরি অন্যের বাড়িতে কি রস দিচ্ছে, অন্যের বাড়িতে অন্যের গাছে কি গাছ কেটেছে, কি মাছ ধরেছে ইত্যাদি তার চিন্তা ভাবনা। কিন্তু তার যে একটা বাড়ি আছে এবং তার যে একটা সে বয়স্ক মানুষ, তিনি পুরুষ মানুষ, সংসারের প্রতি তার যে দায়িত্ব থাকা উচিত, কি এটা না করে সে যে কারো অন্যের বাড়িতে রস হচ্ছে, অন্যের বাড়িতে মাছ হচ্ছে বা মাছ পুকুর ছেঁচা হয়েছে, মাছ নিয়ে আসতে হবে, এই চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে। ফলে এই যে অন্যের প্রতি বা বাইরের প্রতি তার যে একটা ব্যাপার রয়েছে, অন্যের প্রতি বা বাইরের প্রতি যা দৃষ্টি রয়েছে, ঘরের প্রতি দৃষ্টি নেই, এই জিনিসটা কিন্তু তার স্ত্রী হিসাবে ব্যাপারটা মেনে নিতে পারেনি। সেই জন্য পারেনি বলে অন্নপূর্ণা বলছে, আচ্ছা তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো, তোমার হয়েছেটা কি? তখন সহায় হরি বললেন, কেন, কি হয়েছে? বলে, তুমি কি জানো না বাইরে 5টা লোক 5 রকম কথা বলছে, তোমাকে এক ঘরে করে দেবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। মানে কেন? বলছে, তোমার মেয়ের আশীর্বাদ হয়ে বিয়ে হলো না, হ্যাঁ, পাড়ার লোকেরা তোমাকে এক ঘরে করবে। তোমরা নিশ্চয়ই জানো যে সেই সময় দাঁড়িয়ে বা আজও পর্যন্ত এক ঘরে করে দেওয়ার একটা অভিশাপ প্রথা রয়েছে। কারোর বাড়ির সাথে কারোর বাড়ির ঝামেলা হলে কিছু কিছু ক্ষেত্রে একটা বাড়িকে কিন্তু সমাজের থেকে বয়কট করে দেওয়া হয়, এক ঘরে করে দেওয়া হয়। ফলে এটা কিন্তু একটা সমাজের পক্ষে একটা চরম ব্যাধি, ওই ফ্যামিলির পক্ষে কিন্তু খুবই কষ্টের। ফলে সেই সময় দাঁড়িয়ে অন্নপূর্ণা বলছে সহায় হরি চাটুর্যকে, তোমাকে কিন্তু এক ঘরে করে দেবে, আমাদেরকে এক ঘরে করে দেবে। কেন না, মেয়ের বিয়ের বয়স হয়ে গেল এবং তার সেই বিয়ে হওয়ার উপযুক্ত মেয়ের আশীর্বাদ হয়ে গেল, আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও তুমি নাকি বিয়ে ভেঙে দিয়েছো, সেই জন্য 5টা লোক 5 রকমভাবে কথা বলছে যে আমাদের এক ঘরে করে দেবে। এই যে কথাটা অন্নপূর্ণা সহায় হরি চাটুর্যকে শোনালেন, তাতে কিন্তু সহায় হরি চাটুর্য কিন্তু এই কথাটা বিশেষ একটা আমল দিলেন না। কারণ তিনি কিন্তু এই বাস্তব জীবন বা সামাজিক যে জীবন বা দায়িত্ব কর্তব্যবোধ, এই কথাগুলোর মধ্যে তিনি কিন্তু বিশেষ একটা থাকেন না, এটা উদাসীন প্রকৃতির। এই কথাগুলো যখন হচ্ছে তখন কিন্তু ইনি উদাসীন ছিলেন, অন্নপূর্ণার এই কথাতে উদাসীন ছিলেন। এরকম যখন একটা কথা হচ্ছে, ঠিক সেই সময় তার 3টি মেয়ে পিছন দিক দিয়ে আসছে। বড় মেয়ের হাতে কিন্তু পাকা পুঁই শাক নিয়ে আসছেন এবং পেছনে ছোট মেয়েটির হাতে কিন্তু চিংড়ি মাছ ছিল। তা দেখে সঙ্গে সঙ্গে মা যখন দাওয়ায় বসে আছে, যখন খেন্তি যখন এলো, 3 জনের মধ্যে খেন্তি বড়, সে হাতে তার পুঁই শাক ছিল, সে এসে বলছে, জানো, বাবাকে বলছে, জানো বাবা, ওই যে গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়ে এলাম, আর রায় কাকার বাড়ির সামনে উঠোনে অনেক পুঁই শাক হয়েছিল, সেগুলো বললেন, রায় কাকা বললেন এগুলো তুলে নিয়ে যা খেন্তি, এইগুলো দিয়ে তুই বাড়িতে রান্না করে খাবি। তা বাবা আমি এইগুলো তুলে নিয়ে এসেছি, এগুলো রান্না করে খাবো, কত সুন্দর মোটা মোটা পুঁই শাক বাবা। এই কথা শোনার পরে কিন্তু তার মা কিন্তু ঝাঁঝিয়ে ওঠেন। কেন ঝাঁঝিয়ে ওঠেন? যে অন্যের বাড়ির ফেলে দেওয়া জিনিস, যেটা ফেলে দিত, লাল হয়ে গেছে, ফেলে দিত নোংরাগুলো, জঞ্জালগুলো, সেই জঞ্জালগুলো তুলে নিয়ে তুমি এসেছো কেন? অর্থাৎ এখানে অন্নপূর্ণার একটা চারিত্রিক দৃঢ়তার কথা আমরা প্রকাশ করতে পারি কি না, অন্নপূর্ণা গরিব হতে পারে, অন্নপূর্ণা কিন্তু খুব কম পয়সাওয়ালা ব্যক্তি হতে পারে, তা সত্ত্বেও কিন্তু তার সমাজের কাছে সে কিন্তু কোনোভাবে মাথা নোয়াবে না। এই অন্নপূর্ণা কিন্তু একাদিকে কিন্তু কারো অন্যের জিনিস কেন সে নিতে যাবে? তার যেমন আছে তেমন খাবে, যেমন নেই সে খাবে না, যেমন আছে সে তেমন খাবে। কিন্তু অন্যের ধার করা জিনিস, অন্যের দেওয়া জিনিস, অন্যের ফেলে দেওয়া জিনিস কেন আমার ছেলে মেয়েরা খাবে?
এই যে একটা ভেতর থেকে চারিত্রিক দৃঢ়তা অন্নপূর্ণার মধ্যে দেখা যায়। ফলে অন্নপূর্ণা যখন বকাঝোকা করলেন খেন্তিকে, তখন খেন্তি তখন চোখে জল আসে। হ্যাঁ, অনেক কষ্ট করে নিয়ে এসেছিলেন এবং মাকে যথেষ্ট ভয় পায়। হ্যাঁ, শুধু 3 বোন নয়, এবং তার বাবাও কিন্তু অন্নপূর্ণাকে ভয় পায়। যখন বকাঝোকা করলো, হ্যাঁ, তখন অন্নপূর্ণা বলছে যা তো রাধি, এই রাধিকে বলছে যা তো রাধি, এই দিদি যে পুঁই ডাঁটাগুলো নিয়ে এসছে বা পুঁই শাকগুলো নিয়ে এসছে ওগুলো খিড়কির ওপারে ফেলে দিয়ে আয়। কলের পুতুলের মতো রাধি কিন্তু সেই পুঁই শাকগুলো কিন্তু বাইরে ফেলে দেয়। যখন সবাই চলে যায়, হ্যাঁ, সবাই যখন চলে গেল, অন্নপূর্ণা দুপুরে রান্না করতে করতে ভাবছে যে আমার বড় মেয়ে কী বা বেশি চেয়েছে বলো। হ্যাঁ, গরিব বাড়ি জন্মেছে, তারা তো বিশেষ কিছু চায়নি, শুধু পুঁই শাক খেতে চেয়েছে। তখন মায়ের মধ্যে করুণার আবির্ভাব ঘটল। অনুভূতিশীল মা তখন কি করলেন না, চুপি সারে সেই ফেলে দেওয়া পুঁই শাকগুলোকে গুছিয়ে নিয়ে আবার কিন্তু রান্না করলেন। রান্না করার পরে যখন সবাই খেতে বসেছে, পুঁই গাছের চচ্চড়ি বা পুঁই শাকের চচ্চড়ি দেখে, হ্যাঁ, মানে খেন্তির কিন্তু আবেগে আধখানা হয়ে যায়। হ্যাঁ, সে আনন্দে আহ্লাদে সে কিন্তু সেই পুঁই শাকটা খেতে থাকে। এখন অন্নপূর্ণা খেতে দিয়ে বলছে যে আচ্ছা মা, তুই হচ্ছে পুঁই শাক খা বা পুঁই শাকের চচ্চড়ি খা, আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। একটা বাইরে থেকে যাওয়ার একটা উদ্দেশ্য কী ছিল, যদি সেই অবসরে তার মেয়ে অবশিষ্ট যে পাতে পড়ে আছে পুঁই শাক বা পুঁই চচ্চড়ি সে খেয়ে নেয় কিনা। তা যেই ভাবা সেই কাজ, যখন পরে ঘুরে এসে দেখে না তার মেয়ের পাতে যে পুঁই চচ্চড়ি যতটুকু ছিল সেটাও অবশিষ্টটা সে খেয়ে ফেলেছে। হ্যাঁ, তখন তার মেয়েকে বলছে আচ্ছা মা, আর কি একটু চচ্চড়ি দেবো? তখন তার মেয়ে কিন্তু আনন্দের সাথে, হ্যাঁ, এই কথাটা কিন্তু সমর্থন করলো, অর্থাৎ ঘাড় নাড়লো যে আরও চাইছে সে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপারের মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রথম পর্বটা এভাবে শেষ হয়। ঠিক আছে, পরের দিন বিকেলে চণ্ডী মণ্ডপে চৌধুরী মহাশয় ডাকেন সহায় হরিকে। সহায় হরি যান। সহায় হরির সাথে দু একটি কথা বলার পর চৌধুরী মহাশয় বলেন সেসব কি আর দিন আছে ভায়া? হ্যাঁ, এখন কিন্তু তোমার মেয়ে মানে আশীর্বাদ হয়ে গেল। আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তুমি মেয়ের বিয়ে দিলে না, তা আমরা বাড়ির বলো, এই সমাজের বলো, গ্রামের মানুষ হয়ে আমরা এই জিনিসটা কিন্তু মেনে নিতে পারবো না। কাকে বলছে? সহায় হরি চাটুর্যকে বলছে। কে বলছে? চৌধুরী মহাশয়। চৌধুরী মহাশয় কিন্তু এখানে কিন্তু গ্রামের মাতব্বর টাইপের। ঠিক আছে, সেই জন্য তিনি সহায় হরি চাটুর্যকে এই কথাটা বলছেন। ব্যাপারটা হয়েছিল কি না, কালীময় চাটুর্যে তিনি কিন্তু তার একটা পরিচিত শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে এই সহায় হরি চাটুর্যের মেয়ের খেন্তির একটা বিয়ের ব্যবস্থা করেছিলেন। কে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে। কে না? কালীময় চাটুর্যে। বুঝতে পেরেছ? কিন্তু দেখা যায় সহায় হরি জানতে পারে যে খেন্তির সাথে যে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে যে বিয়ের সম্বন্ধ হচ্ছে, সহায় হরি জানতে পারে সেই ছেলেটা একটু দুশ্চরিত্র প্রকৃতির, হ্যাঁ, খারাপ প্রকৃতির। কারণ তিনি শুনেছেন যে একজনের মেয়ের সাথে কোনো একটা অশালীন আচরণ করতে গিয়ে সেই শ্রীমন্ত মজুমদারের ছেলেটা অনেক মার খায়, পাড়ার লোকের কাছে, পাড়ার বধূদের কাছে, পাড়ার বৌদির কাছে। এই ঘটনা শোনার পরে যে কোনো মানে কন্যা দায়গ্রস্ত পিতার কাছে এটা কিন্তু একটা খারাপ সংবাদ। সেই জন্য তিনি কি করলেন যে সে তার মেয়ের সাথে কিন্তু ওই শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে বিয়েটা কিন্তু ভেঙে দেয়। কন্যা দায়গ্রস্ত পিতা হিসেবে কোনো বাবাই চাইবে না যে এই ধরনের একটা দুশ্চরিত্র খারাপ লোকের সাথে কিন্তু তার মেয়ের বিয়ে হোক। সেই জন্য বিয়েটা কিন্তু ইচ্ছাকৃতভাবে সহায় হরি কিন্তু ভেঙে দেয়। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে সহায় হরিকে মেয়ে বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, তাকে একঘরে করে দেওয়ার একটা হুমকি দেয়। দেখো সেই সময় দাঁড়িয়ে, অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময় গল্পগুলো লিখছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা বাবা তার মেয়ের ভালো চাইছে, বা মেয়ে তার নিজস্ব ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও, মানে ইচ্ছা অনিচ্ছা নেই, তাকে যার সাথে বিয়ে দেবে সে তার মতো করেই খেন্তি বিয়ে হবে। ঠিক আছে, অর্থাৎ সমাজের দিক দিয়ে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে। বাবা দেখছে যে ছেলেটা খারাপ, সেই জন্য মেয়ের সাথে বিয়ে দেবো না, কিন্তু সমাজ থেকে তাকে কিন্তু একটা প্রেসার দেওয়া হচ্ছে, সমাজ থেকে একটা চাপ দেওয়া হচ্ছে। ঠিক আছে, যেটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু একটা মেয়ের পক্ষে, একটা মেয়ের বাবা মার কাছে ছিল একটা অভিশাপ। অবশেষে কিছুদিন পরে আমরা দেখতে পাই খেন্তি তার মাকে এসে বলছে, জানো মা, ওই প্রাচীলের গায়ে না আমি পুঁই গাছ লাগিয়েছি। তা এই পুঁই গাছ বড় হলে, হ্যাঁ, এই পুঁই শাক আমরা করে খাবো, পুঁই গাছের চচ্চড়ি খাবো, পুঁই শাকের চচ্চড়ি খুব খেতে মজা, ইত্যাদি ইত্যাদি তার মাকে বলছে আদর করে।
তখন তার মা বলছে, দূর পাগলি, এই সময় কেউ হচ্ছে পুঁই গাছ লাগায়? এটা শীতের সময়, জল টল না পেয়ে তো আপনা আপনি মরেই যাবে। তখন কিন্তু খেন্তি বলে, কেন মা, আমি রোজই জল ঢালবো? বলছে, দেখ তাহলে ওটা বেঁচে যেতেও পারে। কে বলছে? মা বলছে। কাকে বলছে? খেন্তিকে বলছে। এটা কিন্তু তার বিবাহের আগের এই স্মৃতিগুলো আমরা দেখব গল্পের শেষে কীভাবে তাকে অনুভূতি প্রবণ করে তোলে তার মাকে। এছাড়া আর একটা কী দেখতে পাচ্ছি স্মৃতি হিসাবে, না, যখন দেখতে পাচ্ছি কিছুদিন পরে তার মায়ের সাথে কিন্তু পিঠে বানাতে বসেছে এক পৌষ সংক্রান্তির দিন। 3 বোন এবং মা বসেছে পিঠে বানাতে। হ্যাঁ, সবাই কিন্তু মানে নারকেল কুড়োচ্ছে কে? তার মা। এবং এখানে কিন্তু খেন্তিকে কিন্তু নারকেল কুড়োতে দেয়। ছোট 2 বোন নারকেল কুড়োনি খেলেও তারও খেতে ইচ্ছে করছে, কে? খেন্তি, মানে নারকেল কুড়োতে তার কিন্তু ইচ্ছে করছে, কিন্তু মা পাছে বকে সেই ভয়ে কিন্তু তার মাকে কিন্তু বলছে না যে মা আমাকে একটু দাও। অবশ্যই সব মাকে বলছে, মা আমাকে একটু দেবে। তখন তার মা যাই হোক মেয়ের এই ইচ্ছেটাকে তিনি কিন্তু প্রাধান্য দেন এবং তাকে বলে যে ওই যে মালা আছে না, ওই মালাটা নিয়ে আয়, ওর মধ্যে আমি একটু দিই। অবশেষে পিঠে হয়ে যায়। পিঠে হয়ে যাওয়ার পরে সবাই খাচ্ছে আনন্দের সাথে, ঠিক আছে। এখন খেন্তিকে পিঠে দেওয়া হয়েছে। খেন্তি কিন্তু আনন্দের সাথে 18 থেকে 19টা কিন্তু পিঠে খেয়েই নিয়েছে। তখন তার মা বলছে, কিরে খেন্তি, আর কিছু নিবি? আর কি কয়েকটা দেবো? খেন্তি কিন্তু আনন্দের সাথে বলছে, মাথা নাড়ায়, অর্থাৎ সে আরও কিছু পেতে চায়। অর্থাৎ এই যে খাবারের প্রতি মেয়ের যে একটা বাড়তি যে একটা মানে নোলা বলতে পারো বা লোভ বলতে পারো, সেটা কিন্তু অন্নপূর্ণা বুঝতে পেরেছিল বা অন্নপূর্ণা জানে। সেই জন্য তার মেয়ের এই অতিরিক্ত খাবারের প্রতি লোভের জন্য তার চোখে জল আসে। কারণ সে যেমনভাবে মেনে নিয়েছে, অন্যের বাড়িতে গেলে তার বাড়ি থেকে এই বিষয়টা কি সহজভাবে মেনে নেবে? এইভাবে তার মায়ের চোখে কিন্তু জল এসেছিল। অবশেষে এক বৈশাখ মাসে খেন্তির বিয়ে হয়। একদম শহরের এক ধনীদার ব্যক্তি ছেলের সাথে বিয়ে হয়। ছেলেটি ছিল দ্বিতীয় পক্ষের ছেলে, বয়স প্রায় ছিল 40 বছর বয়স। তার বাবা মা প্রথমে একটু হয়তো আপত্তি করেছিল ভেতরে ভেতরে। অন্নপূর্ণা প্রথমে জামাইয়ের সামনে যেতে লজ্জাবোধ করতো। কেন না, জামাইয়ের বয়স হয়ে গেছিলো 40 বছর মতো। কিন্তু তবু আমার মেয়ে খেন্তি অনেক সুখে থাকবে, আমার মেয়ে খেন্তি অনেক ভালো থাকবে, খেতে পড়তে পারবে, সেই জন্য বয়স হলেও খেন্তিকে তুলে দিয়েছিল ওই 40 বছর দ্বিতীয় পক্ষের মানে একটা বিবাহিত ছেলের হাতে। অবশেষে দেখা যায় 250 আন্দাজ টাকা বাকি থাকার অপরাধে, অর্থাৎ পণ প্রথার ব্যাপারে কম টাকা দিয়েছিল সহায় হরি। ওই হচ্ছে মানে শহরের যে লোকের সাথে বা শহরের যে ছেলেটির সাথে তার বিয়ে হয়েছিল, পণ হিসাবে 250 আন্দাজ কম টাকা কিছু বাকি ছিল। এই বাকি থাকার কারণে খেন্তি শ্বশুর বাড়িতে গিয়ে ওখানে যথেষ্ট পরিমাণে কিন্তু অত্যাচারের, শোষণের এবং কথা শোনার মধ্যে পড়েছিল। হ্যাঁ, দিনের পর দিন অবহেলায় অযত্নে খেন্তি যেন কষ্ট পাচ্ছিল। অবশেষে বসন্ত রোগে কিন্তু খেন্তি মারা যায়। এই মারা যাওয়ার পরে অবশেষে তার নিজের বাপের বাড়ি ঠিক বুঝতে পারেনি, জানতে পারেনি, তাকে খবর দেওয়া হয়নি, তাকে সংবাদ দেওয়া হয়নি। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে পণ প্রথার মতো একটি ব্যাধি ছিল, যেখানে ছেলে উপযুক্ত পণ না পেলে শ্বশুরবাড়ির লোকেরা উঠতে বসতে মেয়েকে লাঞ্ছনা গঞ্জনা কথা শোনাতো। আর সেই সময় একটা বসন্ত রোগ মানে পরাধীন দেশে বসন্ত রোগ হওয়া মানে অনেক টাকার ব্যাপার ছিল, তাকে সুস্থ করার জন্য অনেক ওষুধপাতির প্রয়োজন ছিল। কিন্তু খেন্তির পক্ষে বা খেন্তির বাপের বাড়ি বা খেন্তির যেহেতু শ্বশুর বাড়ি তাকে অবহেলা করত, ফলে তার পক্ষে সেই চিকিৎসা করা সম্ভব হয়নি বা তার পক্ষে বাঁচাটা সম্ভব হয়নি। খেন্তি অকালে ঝরে গিয়েছিল। খেন্তি তো মারা যায়। পরের বছর আবার পৌষ সংক্রান্তি আসে। সেই পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা, পুঁটি এবং রাধি 3 জনে কিন্তু আবার সেই পিঠে করতে বসেছে। তারা তাদের মতো করে পিঠে রান্না করার পরে যখন খেতে বসেছে, তখন রাত গড়িয়ে গেছে, অনেকটা রাত। তারা দেখতে পায় আকাশের দিকে তাকিয়ে যেন কিছু একটা ভাবছে। ভাবতে ভাবতে 3 জনের চোখ একটা কোনায় গিয়ে ঠেকলো। কোথায় সেই কোনা? না, যেখানে খেন্তি যে আগে পুঁই গাছ লাগিয়েছিল সেই মাচাটার দিকে। তাদের 3 জনের চোখ ওই মাচার দিকে নিবদ্ধ হয়। তারা ভাবলো যে তার কত স্বাদের সেই পুঁই গাছটা আজকের ডালপালা মেলে মাচা বেরিয়ে একটা কত সুন্দরভাবে সেই পুঁই গাছ বেড়ে উঠেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর এই পুঁই গাছ কি সুন্দর বেড়ে উঠেছে। যার লাগানো গাছ
যে লাগিয়েছিল সেই খেন্তি আজ নেই, কিন্তু তার পরিবর্তে তার লাগানো সেই পুঁই গাছ আজকের খুব সুন্দরভাবে প্রবর্ধমান জীবনে লাবণ্যে ভরপুর হয়ে যৌবনে উত্তাল হয়ে সেই পুঁই শাক বেড়ে উঠছে, পুঁই গাছ বেড়ে উঠছে। সুতরাং দেখতে পাচ্ছ যে পুঁই গাছ এবং খেন্তি এই দুটোর সাথে লেখক যেন কোথাও একটা মিলিয়ে দিয়েছে। একটা পুঁই গাছ যেমন সে একটা সুন্দরভাবে শীতের সকালে কুয়াশা গায়ে মেখে যখন যেমন একটা বেড়ে উঠেছে, কি যৌবনে তরতাজা হয়ে লাবণ্যে ভরপুর হয়ে পুঁই গাছ যেমন বেড়ে উঠেছে, কি ঠিক তেমনই করে যৌবনে একটা কুমারী মেয়ে বা যৌবনে 15 বছরের একটা মেয়ে, তারও যৌবন ছিল, তারও বাঁচার ইচ্ছে ছিল, হ্যাঁ তারও বেড়ে ওঠার কথা ছিল, কিন্তু খেন্তি অকালে অসময়ে ঝরে যায়। অর্থাৎ প্রথম যে আমি গানটা বলেছিলাম যে ফুল ফোটার আগে কুড়িতেই যায় ঝরে, কে বা মনে রাখে বলো কথা তার, খেন্তিকে আর কেউ মনে রাখেনি। কারণ সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে মেয়েদের অতটা মানে গুরুত্ব দেওয়া হতো না, বাবা মাও জানতে পারেনি মেয়েটা মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার পরে বাবা মার মধ্যে কোনো হাহুতাশ ছিল না, ঠিক আছে। সেই জায়গায় দাঁড়িয়ে গল্পটি লেখক পুঁই মাচা নাম রেখেছেন। আর একটি কারণ নাম রাখতে পারে আমার যেটা মনে হয়েছে, সেটা কি না, পুঁই মাচা যেহেতু লতিয়ে লতিয়ে চলে, অন্যের উপর ভর করে চলে, অন্যের উপর নির্ভরশীল হয়ে চলে, সুতরাং সেই সময় দাঁড়িয়ে মেয়েরা অর্থাৎ খেন্তি কিন্তু অন্যের অনুগ্রহে, অন্যের পরামর্শে, অন্যের নির্দেশে, অন্যের জীবনে ভর করে যেহেতু সে বেড়ে উঠেছিল, কিন্তু বাড়তে পারেনি, সেই দিক দিয়ে অন্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে এই গল্পটির নাম পুঁই মাচা হতে পারে। নিশ্চয়ই তোমরা গল্পটা আদ্যপান্ত তোমরা বিবরণ শুনেছ। এই গল্পটি থেকে এর পরের ভিডিওতে আমি 15টি প্রশ্ন, বাছাই করা প্রশ্ন নিয়ে আসব। যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হওনি তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আমি কামদেব সিট, তোমরা রয়েছো বাংলা প্রতিভা চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।